কাকডাকা ভোর, শরীর ঠান্ডায় হিম হয়ে আসছে। জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করছি। শীতল হাওয়াতে শরীরের প্রতিটা লোমকূপ জেগে উঠছে। হঠাৎ গায়ে আরামদায়ক কিছু অনুভব হলো। ঘুমে বিভোর থাকা অবস্থায় শরীরে উষ্ণ কিছু অনুভব করলাম। হঠাৎ পাতলা চাদরের আবরণ ঢেকে গেল সারা শরীর। আরামদায়ক পরিবেশের চাদরটা ভালোভাবে গায়ে টেনে নিয়ে পাশে থাকা কোল বালিশটা ভালোভাবে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। ঘুমে অচেতন আমি। কানে ঝুমঝুম শব্দ ভেসে আসছে। কর্ণকুহরে শ্রুতিমধুর লাগছে। ঠান্ডার প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে, সেই সাথে পাল্লা দিয়ে উষ্ণতাও বেড়ে চলেছে। ঘুমন্ত অবস্থায় নিজের ভেতরে কেমন অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। মাতাল করা এক অনুভূতি। কিসের অনুভূতি বুঝতে পারছি না, তবে আমাকে নেশার মতো টানছে। নিজের শরীরের অনুভূতির অদ্ভুত এক পরিবর্তন বুঝতে পারছি। পৃথিবীর শ্রেষ্ঠ এক ভালো লাগার অনুভূতি। অষ্টদয়ের উষ্ণতা অনুভব হচ্ছে। ধীরে ধীরে আমার ইন্দ্রিয় শক্তি জাগ্রত হচ্ছে। সমস্ত ইন্দ্রিয় ঘুমের দেশ থেকে সজাগ হচ্ছে। আমি বুঝতে পারছি কারো আড়ষ্ট হাতের বাঁধনে আমি আবদ্ধ, কারো উষ্ণতার মাতোয়ারা, কারো ঘন কারো উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে আমার মুখের উপর, কারো ওষ্ঠ মিলিত হয়েছে আমার ওষ্ঠে। আস্তে করে চোখ জোড়া খুললাম। কোল বালিশ ভেবে জড়িয়ে থাকা মানুষটা ওশান স্যার। আমার মতো করে উনিও আমাকে জড়িয়ে ধরে রেখেছেন খুব শক্ত করে। দুজনের ওষ্ঠদ্বয় একান্তিত। উনি ঘুমে বিভোর, কিন্তু ওনার অনুভূতি জাগ্রত। আমি খেয়াল করেছি উনি নেশাস্ত এক অনুভব আমাকে টানছে ওনার দিকে। উনিও কি আমার মতোই কোলবালিশ ভেবেই এমন করছেন? দুজনের শরীরে একটাই কাঁথা। ইস, কি লজ্জা! ভয়ানক কিছু ঘটে যায়নি তো আবার? যে অবস্থায় আছি এর থেকে ভয়ানক কিছু আর হতেই পারে না। লজ্জায় ভয়ঙ্কর এক অবস্থা আমার। ওনার সাথে আজ ঝগড়া করব কিভাবে? আজ যা ঘটলো। উনি আমার কাছে এলেন কখন? উনি শক্তপোক্ত বাঁধন থেকে তো ছোটারও উপায় নেই। যেন শক্ত এক শিকলে বাঁধা আমি। কখন মিলিত হয়েছে দুজন? উনি তো এতটাই বেখালি নয়, ঘুমালে তো এক চুলও নড়েন না। তাহলে আজ কিভাবে আমার কাছাকাছি এলেন? আর আমারই বা এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে ভুল করে কাছে এসে বুঝি জীবনের শ্রেষ্ঠ সুখ পেলাম। ওনার স্পর্শে এত ভালো লাগা, এত নেশা, এত তৃষ্ণা, যেন আমার দীর্ঘদিনের পিপাসা হৃদয় শীতল হলো। একটা রাগী গম্ভীর মানুষের শরীরের গন্ধ এত দারুণ হয়, এত ভালো লাগা, এত অনুভূতির মিশ্রণ থাকে। চোখ বন্ধ করে পড়েই রইলাম ওনার বুকে। এই ভালো লাগাময় মুহূর্তটুকু শেষ না হোক। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, বিরতিহীন বৃষ্টি। বৃষ্টির জন্য বুঝি ঠান্ডা অনুভূতি হচ্ছিল। উনি তো আরামে ঘুমাচ্ছেন। আমি আর কতক্ষণ এভাবে থাকবো? জানালা একটা পাল্লা খুলে গিয়েছে। বৃষ্টির ছিটা এসে ভিজে যাচ্ছে ঘর। খয়েরি কালারের পর্দাটা উঠছে। জানালায় সোজা টেবিলের ল্যাপটপ রাখা। বৃষ্টির পানি এসে সেটা ভিজে যাচ্ছে। আজ আবার ফর্ম ফিল আপ করতে হবে সেকেন্ড ইয়ারের। 9টার মধ্যে ব্যাংকে পৌঁছাতে হবে। কলেজে অনেক কাজ আছে। আজ লাস্ট ডেট ফর্ম ফিল আপের। সোয়া গতকাল কুমিল্লা থেকে ফিরেছে। ওয়াল ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 7:30 বাজে। ইস, তরি রেখার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই। ওনাকে ঠেলে সরিয়ে ওঠার চেষ্টা করলাম। আমার কিছুক্ষণ নড়াচড়ার পর উনি চোখ মেললেন। এভাবে আমাকে ওনার সাথে মিশে থাকতে দেখে চট জলদি উঠে বসে বলেন, উফ, তুমি! ওনার চোখে মুখে সে কি লজ্জা! লজ্জায় আমি নিজেই মিশিয়া যাইছি। লজ্জাজনক পরিস্থিতি থেকে রক্ষা পেতে আমি বিছানা ত্যাগ করে ওড়না খোঁজাখুঁজি করে দেখলাম ফ্লোরে পড়ে আছে ওড়নাটা। ফ্লোর থেকে ওড়না তুলে গায়ে দিয়ে ওনার ল্যাপটপটা জানালার সাইড থেকে সরিয়ে এনে বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি ঘুমালে আপনি তার ফায়দা নেন, তাই না? উনি কেমন চিহ্নিত সাথে লজ্জিত মনে হচ্ছে। সামনের চুলে হাত দিয়ে চিরুনি করতে করতে বলেন, আমি কেন ফায়দা নিতে যাব? নিশ্চয়ই তুমি এসেছিলে আমার কাছে। আমি একটুও যাইনি, আপনি এসেছিলেন। আপনাকে আমি ওড়না খুলতে দেখেছিলাম, বাট আমার মনে হলো আমি ওটা স্বপ্ন দেখছিলাম। ওটা স্বপ্ন নয়, সত্য।
গলায় ওড়না পেঁচিয়ে পটল তুলে ফেলতে চাই, সরিয়ে দিয়েছিলাম। এখন এসব অজুহাত দিচ্ছেন? আমার গায়ে কাঁথা আসলো কিভাবে? শীতে হিম হয়ে যাচ্ছিলে, তাই দেখে হেল্প করছিলাম। এটাও আমার দোষ? তাহলে আপনার কাছাকাছি গেলাম কিভাবে? আমি জানি সেটা। নিজে এসেছো। তুমি কিভাবে ঘুমাও একদিন ভিডিও করে তাহলে বুঝবে। রাতে কতবার এসে আমাকে হামলা করো, বারবার কোল বালিশ ছেড়ে আমাকে এসে। থাক, আর বললাম না। মোটেও আমি আপনার কাছে যাই না। আমি ঘুমিয়ে গেলে আপনি রেগুলার এইসব করেন তাহলে? হোয়াট ডু ইউ মিন বাই ওইসব? আপনি প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছেন। তুমিও প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছো ওইসব করলে এতদিনে বেবির আম্মু হয়ে যেতে। ছি, কি লজ্জা! আপনার কি একটুও লজ্জা নেই? তুমি কি লজ্জা রাখতে দাও আমায়? আর হ্যাঁ, বিয়ে করা বউ আমার, ফায়দা নেওয়ার কি আছে? হক আছে আমার। আর আজ যা সর্বনাশ করলে আমি শেষ। নারী এভাবে পুরুষের সর্বনাশ করে? বলেই উনি শাওয়ারে ঢুকলেন। আল্লাহ, রোশান স্যার দিন দিন এমন বেহায়া হয়ে যাচ্ছেন কেন? মুখে কি কিছুই আটকাচ্ছে না ওনার? চুল ঠিক করে বাইরে বের হলাম। তরি চা করে ডাইনিংয়ে দিয়েছে। আগুন গরম চা ধোয়া উঠছে। খেয়াল করলাম তরির মুখটা ভারী হয়ে আছে। ডাইনিংয়ে বসে শ্বশুর শাশুড়ি ওশান আর দাদু চা খাচ্ছেন। তরি কোনো কথা বলছে না, কিন্তু কেন? কি হয়েছে ওর? ওশানকে বেশি পরিপাটি লাগছে দেখতে। জিন্স গেঞ্জি পরে রেডি, যেন বাইরে যাবে। আমাকে দেখে শাশুড়ি বললেন, কি ব্যাপার তরি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সারাহ, মাকে চা দাও। ওশান আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমিও ঘৃণা ভরা দৃষ্টিতে ওশানের দিকে তাকালাম। একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম, না, আমি চা খাবো না এখন। তরির কি মন খারাপ আম্মা? ও এমন চুপচাপ কেন? ও তো অলক্ষী, মুখ ওই রকমই প্যাঁচার মতো করে রেখে সংসারটাই শেষ করে ফেললো। মুখ ওরকম রাখে কেন আম্মা? দাদু বললেন, ওর মনে কত সুখ যে তাই হাসবে। আম্মা বললেন, আহা বাবা, আপনি এত প্রশ্রয় দিবেন না। আপনার জন্যই মাথায় চড়েছে ও। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা আসলে কি ঘটেছে। আম্মার দিকে তাকিয়ে বললাম, তরি কি করেছে আম্মা? আরে মা, কাল যে তুমি শাড়িটা গোসল করে খুলে রেখেছিলে, ও সেটা ধুই দেয়নি। আমার শাড়িও পরে আছে, তোমার বাবার লুঙ্গি, ওশানের লুঙ্গি সব পরে আছে। এত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে কাপড়ের রং থাকে? ওর নাকি মনে নেই? নবাবজাদির মেয়ের নাকি মনে নেই? পাখনা গজিয়েছে নাকি? খাওয়াটা কোনো জায়গা থেকে আসে। বাপের বাড়ি থেকে তো 4 আনা সুতোও আনার ক্ষমতা নেই। ঘুম থেকে উঠে সবার ভেজা কাপড় দেখে আমার মাথা ঠিক নেই। কাল আমার বিছানাও ঝেড়ে দেয়নি। এ বাড়ি থেকে আর কতবার দূর করব? মাগনা খাওয়া আছে কোথায় আর যাবে? এই আপদ দূর হলে আমার ছেলেও বাঁচত, আমিও বাঁচতাম। ওশান বলে উঠল, কত মানুষ গলায় দড়ি দেয়, ও কি দড়িও চোখে দেখে না? আম্মা, ও আমার চোখের সামনে আসলেই আমার বিরক্ত লাগে। ওশানের দিকে তাকিয়ে বললাম, তরির গায়ে হাত তুলছো তুমি? দাদু বললেন, এ কি নতুন? দেখো তুমি, হাতটা মুচড়ে কেমন ভেঙে ফেলছে। রক্তকণিকা জ্বলে উঠল আমার। তরির হাতের দিকে তাকালাম আমি। হাতটা কেমন ফুলে উঠেছে। কষ্ট পাচ্ছে, কিন্তু শেয়ার করার মানুষ নেই। আমার ভেতরটা হু হু করে উঠল যন্ত্রণায়। শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আপনাদের সবার কাপড় খুলে রেখেছিলেন কেন? না ধুয়ে ফেলে রেখেছিলেন কেন? তৎক্ষণাৎ আমার শাশুড়ি বলে উঠলেন, বাড়ির পুরুষ মানুষ কি পরনের কাপড় ধুতে পারে? আর ছেলের বিয়ের পর শাশুড়ি কেন কাপড় ধুবে? ধুতে পারবে না মানে? তাহলে আপনার বড় ছেলে আমার কাপড় কিভাবে ধুয়ে দিল? কি বললে? আমার ওশান তোমার কাপড় ধুয়েছে? হ্যাঁ, ধুয়েছে। আপনার কাপড় এখন থেকে আমি ধুয়ে দিব আম্মা। আর ওশান আমার দেব, ওরটাও আমি ধুয়ে দিব। মানে সবারটাই আমি ধুয়ে দেব। তরি তো এতদিন ধুয়েছে, ও যেহেতু করতে চাইছে না, আমিই করব। ওশান চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। টেবিলের বাকিরাও অবাক হলো। শাশুড়ির ঘোর আপত্তি, সে আমাকে এসব করতে দেবে না। দাদু মুচকি হাসলেন আর বিড়বিড় করে বললেন,
ধামাকা হবে বোঝাই যাচ্ছে। মৃন্ময়ের নাম্বার থেকে ফোন ক্রমাগত আসছে। আমি আড়ালে গিয়ে ফোন রিসিভ করে বললাম, কি হয়েছে? এ তো ফোন দিস কেন? জানিস না জামাই আছে আমার, আগের মতো ফ্রি থাকি না। সারাহ, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? তন্ময় সুইসাইড করেছে। আমি হসপিটালে আছি, অবস্থা ভালো না। ঘুমের ওষুধ খাইছে অনেকগুলো। কেন, কি হয়েছে ওর? শোয়ার জন্য। তুই তো জানিস তন্ময় সোয়াকে কত ভালোবাসে। জানি, বাট সুইসাইডের কারণ? কাল সোয়া কুমিল্লা থেকে ফিরছে। তন্ময় সোয়ার বাসায় নিচে গিয়েছিল। সোয়ার জন্য এক গুচ্ছ লাল গোলাপ, একটা পান্ডা, একটা 3 পিস নিয়ে গেছিল। তন্ময় টিউশনির টাকা জমিয়ে এগুলো কিনেছিল, কিন্তু সোয়া তন্ময়কে বকেছে। আর গিফটগুলো তো নেয়নি, সাথে অনেক গালিগালাজ করেছে। বলেছে তন্ময় বন্ধু নামের কলঙ্কর। বন্ধু হয়ে কিসের প্রেম ভালোবাসা? বন্ধুত্বের মাঝে এসব কি? সে তন্ময়ের সাথে ফ্রেন্ডশিপ ব্রেক করেছে, সাথে বলে দিয়েছে ওশান ছাড়া তার জীবনে কেউ জায়গা পাবে না। আরও অনেক কথা তন্ময় সহ্য করতে পারেনি। বিগত 4টা বছর তন্ময় সোয়াকে বোঝাচ্ছে, কিন্তু সোয়া লক্ষবার রিজেক্ট করে দিল। সোয়া বেশি রাগে গিয়েছে, তন্ময়কে বলেছে সে গরিব বলেই সোয়া তাকে চায় না। কাহিনীর শেষ নেই, তুই আয়, এসে বাকিটা শুনিস। বাঁচবে তো বলা যাচ্ছে না। তন্ময়ের মতো ফর্সা, ভালো হাইট, ভালো স্টুডেন্ট রেখে কিভাবে যে সোয়া ওশানের জন্য পাগল। কত মেয়ে তন্ময়কে প্রপোজ করলো, অথচ তন্ময় সোয়ার জন্যই পাগল। আমি দ্রুত চেঞ্জ করে রোশান স্যারকে কিছু না বলেই বেরিয়ে গেলাম সিটি হসপিটালের উদ্দেশ্যে। ধুম বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়েছি, চারদিকে ঢল নেমেছে। রাস্তায় ভ্যান, রিক্সা, অটো, কোনো কিছুরই দেখা মিলল না। মাথার উপরে ধরে রাখা ছাতিটির উপর ঝুমুর ঝুমুর করে নৃত্যে মেতেছে বৃষ্টিকণা। পায়ের নিচ থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে। ছাতার বাদ মানছে না। সাইড ব্যাগটা কোনো রকম ঝুলিয়ে নিয়ে এসেছি। মনটা বড্ড অস্থির হয়ে আছে। তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড, ওর কোনো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। ভ্যান গাড়ির জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম। মনে দৌড়ালেও কি কখনো পথ ফুরায়? আধা ঘন্টা হাঁটার পরে একটা অটো দেখা পেলাম। অটোওয়ালাকে হাত ইশারা করতেই থেমে গেল। জিজ্ঞেস করলাম, সিটি হসপিটালে যাবেন? অটোওয়ালা বলল, না, আমি বাজার নিতে এসেছিলাম, আজ আর ভাড়া টানবো না, বাসায় গিয়ে ঘুমাবো। আধা ঘন্টা পরে আরও একটা অটো পেয়েছি। এখানেও হতাশ হলাম, কিন্তু এনাকে কোনোভাবে ছাড়া যাবে না, এই অটোটা ধরতেই হবে। খুব কাকুতি মিনতি করে বললাম, মামা, আমার বন্ধু সুইসাইড করেছে, অবস্থা খুব একটা ভালো না, ইমার্জেন্সি হসপিটালে পৌঁছাতে হবে আমাকে, প্লিজ চলুন। না না, ওই দিকে এখন যাব না, তাছাড়া আর প্যাসেঞ্জারও পাওয়া যাবে না। মামা, আপনাকে ভাড়া তো 30 টাকা, আমি আপনাকে 200 টাকা দিব, প্লিজ চলুন। আচ্ছা, ওঠেন। ঘন্টা খানিকের মাঝে ভিজে নিয়ে উপস্থিত হলাম সিটি হসপিটালে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে দীপ। দীপকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে, হাতে প্রেসক্রিপশন, রিসিপশনের কথা বলছে। দীপ আমাকে দেখে চিহ্নিত কণ্ঠে বলল, সারাহ, এসেছিস তুই? হাঁপাতে হাঁপাতে বললাম, তন্ময় কই? দীপ, কী অবস্থা ওর? দোতলায় আছে, জ্ঞান ফেরেনি এখনো। আমি সেলাইন নিয়ে আসছি, যা তুই। আমি ব্যস্ততার সাথে দোতলায় উঠলাম। খুব দ্রুত বেগে ওঠার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখে মৃন্ময় ডাক দিল, সারাহ, এদিক আয়। তন্ময় অচেতন হয়ে পড়ে রয়েছে, সেলাইন চলছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়িতে তন্ময়কে সবসময় সুন্দর লাগে। মুখটা ফ্যাকাশে হয়ে পড়ে আছে আজ। মৃন্ময়কে বললাম, ডাক্তার কি বলেছে? বলল, আর একটু পরে আনলে কি হতো ঠিক নেই। তন্ময়ের বাড়িতে জানিয়েছিস? ওর মা অসুস্থ, আর কেউ নেই। শৈশবকালে বাবাও মারা গিয়েছে। একমাত্র ছেলের এমন খবর শুনলে আন্টির কী অবস্থা হবে এটা ভেবে বলিনি। তাতে আবার হাই প্রেশার রোগী। তন্ময় কি পাগল হয়ে গিয়েছে? মৃন্ময় এমন একটা ভুল কিভাবে করলো? যদি কিছু হয়ে যেত? সারাহ, আমি আর দীপ জানি তন্ময় ছোঁয়ার জন্য কত পাগল। মেসে সোয়াল জুড়ে ছোঁয়ার নাম লেখা।
ওয়াল জুড়ে সোয়ার ছবি টানানো। সোয়াকে দেখার জন্য রাত নেই দিন নেই ছুটে গিয়েছে সোয়ার বাসার সামনে। সারা মাস পায়ে হেঁটে যাতায়াত করে টাকা বাঁচিয়ে সোয়ার জন্য একটু রিকশায় চড়ার জন্য, সোয়ার পছন্দের চকলেট আইসক্রিম খাওয়ানোর জন্য। সোয়া ধনী পরিবারের মেয়ে, গাড়িতে চড়তে ওর ভালো লাগে না আর রিকশায় চড়তে পছন্দ করে। আর জানিসই তো রেগুলার রিকশায় যাতায়াত তন্ময়ের মতো ছেলের জন্য কতটা টাফ। তন্ময় রোজ 2 কিমি হেঁটে যাওয়া আশা করে যাতায়াতের ভাড়া বাঁচিয়ে ছোঁয়াকে এটা সেটা গিফট দিয়েছে। ছোঁয়া কি জানে তন্ময়ের 2 পায়ে কত শত ব্যথা জমেছে হাঁটতে হাঁটতে। ছোঁয়া অনেকবার আপত্তি জানিয়েছে এসব গিফট দিতে, কিন্তু তন্ময়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছে। মাস শেষে তন্ময়ের হাতে টাকা থাকে না। একটা টি-শার্ট কতদিন ইউজ করে তার হিসাব নেই। টিউশন থেকে টাকা জমিয়ে মায়ের জন্য টাকা পাঠাতে হয় নিজের লেখাপড়া। তন্ময় জীবনযুদ্ধ লড়াই করা একজন বীর। ছোঁয়াটাকে যে কবে বুঝবে। সিজিপিএতে তন্ময় ডিপার্টমেন্টের ফার্স্ট। আমরা জানি তন্ময় একদিন সবার মুখ উজ্জ্বল করবে। আমি একটা ভুল টেনে তন্ময়ের পাশে বসলাম। আমরা বন্ধুদের যেমন সব থেকে পচাতে বেশি ভালোবাসি, তেমন বিপদে সবার আগে এগিয়ে আসে। তন্ময়কে দেখে আমি সহ্য করতে পারছি না। কান্না আটকাতে কষ্ট হচ্ছে, ঠোঁটে অনবরত কাঁপছে। তন্ময়ের হাতের উপর হাত রেখে বললাম, তন্ময়, তুই মৃন্ময় আর দীপ সারা জীবন আমার কাছে ছোঁয়াকে আগলে রেখেছিস, শাসন করেছিস, আবার ফানও করেছিস, গালি দিয়েছিস। আমাদের কত শত স্মৃতি বিজড়িত মুহূর্ত। আমরা কেউ কাউকে ছেড়ে থাকার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তোর কিছু হলে আমাদের কি হতো? এমন কেন করলি বল? এত সহজে হেরে যাবি তুই? না, ছেলে মানুষ, ছেলেদের এত সহজে ভেঙে পড়তে নেই। সব ভালো যার শেষ ভালো তার। কেন আমাকে একটু সময় দিলি না তন্ময়, সবটা গুছিয়ে দেওয়ার জন্য? আমি তোকে সবটা গুছিয়ে দিতাম। দীপ নিচ থেকে ব্যস্ততার সহিত উঠে এসে মৃন্ময়কে বলল, নার্সকে ডেকে নিয়ে আয়। দীপের চোখে মুখে চরম বিরক্তি আর রাগ। কপালে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা জমছে। আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে আমার দিকে তাকালো, চোখে অগ্নিরূপ। অগ্নিকণ্ঠে বলল, দাঁড়াও, তোরা মাইয়ারা একটা কাল নাগিনি। একটা পোলার এমন ছোবল মারিস সোজা কাল ছোবল, আর এমন বিষ ঢেলে দিস একটা পোলা আজীবন জ্বলতে থাকে। তোরা ছোবল নেওয়ার জন্য এগিয়ে আসিস কেন? কি জানি আল্লাহ কি এমন বিশেষ পাওয়ার তোদের মাঝে দিয়ে দিয়েছে, পুরুষ আজীবন ধ্বংস হয় এই মাইয়াগো জন্য। মৃন্ময় নীরবতা ভেঙে বলল, ছোঁয়া যে কেন তন্ময়রে বোঝে না। দীপ আরও বেশি বিরক্ত হয়ে বলল, আচ্ছা ছোঁয়া, ওশানের মাঝে কি পাইছে? কেমনে ভালোবাসা ফিল পায়? ওইটারে দেখতে তো আমার কাছে কেমন লুচ্ছা লুচ্ছা লাগে। আমি সিরিয়াসলি বলছি সারাহ, ছোঁয়াকে থ্রামু। ওই শালের জন্য তন্ময় কষ্ট পাচ্ছে। ছোঁয়াকে খবর দিয়েছিস? মৃন্ময় দিয়েছে, আমি তো না করেছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বললাম, দীপ, তন্ময়কে আমরা সামলাতে পারবো, কিন্তু ছোঁয়াকে কিভাবে সামলাবো? অনেক কিছু বলার আছে তোদের। তন্ময় আর কতটুকু মন ভেঙেছে। তন্ময়ের ছিল এক পাক্ষিক ভালোবাসা, সেখানে তন্ময়ের কোনো এক্সপেকটেশন ছিল না। ছোঁয়ার মুখের মিষ্টি কোনো প্রেমের বাণীও তন্ময় শুনেনি। তন্ময়কে ছোঁয়া কোনো স্বপ্নও দেখায়নি। কিন্তু ছোঁয়ার ব্যাপারটা ভিন্ন। ও ওশানের সাথে রিলেশনে আছে, দুজন দুজনকে ভালোবাসে। সেখানে যদি ছোঁয়ার মন ভাঙে কিভাবে সহ্য করবে? আমরা তো ছোঁয়াকে নিয়ে ভয় হচ্ছে বেশি। ছোঁয়াকে কি বাঁচাতে পারবো? দীপ আর মৃন্ময় একসাথে জিজ্ঞেস করলো, কেন রে? ছোঁয়ার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে। মন ভাঙার কঠিন পরিণতি ভোগ করতে হবে, যেটা সামলানো খুব একটা সহজ হবে না ছোঁয়ার পক্ষে। মৃন্ময় উত্তেজিত হয়ে বলল, আচ্ছা খোলসা করে বলবি? ওদের দুজনের দিকে তাকিয়ে চিহ্নিত ভঙ্গিতে বললাম, ওশান ম্যারিড। মৃন্ময় আর দীপ দুজনেই যেন আকাশ থেকে পড়ল, ভীষণভাবে চমকে গেল, যেমনটা প্রথমে আমি হয়েছিলাম। ওরা দুজনেই বলল, হোয়াট? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দীপ বলল, তুই শিওর সারাহ?
আমি শিওর না হয়ে একথা কেন বলবো? তাহলে কি ওই শালার পুত ছোঁয়াকে ঠকালো? দেখে তো মনে হয় ছোঁয়াকে মারাত্মক ভালোবাসে। তাহলে কেমন কি? মৃন্ময় বলল, আল্লাহ বাঁচা গেল। তন্ময়ের রাস্তা এবার ক্লিয়ার। ভাই ওঠ, মরার আগে গুড নিউজটা শোন। আপাতত মরিস না। আমার ফর্ম ফিল আপের ঝামেলা আছে, ফ্রি হয়ে নে, ধ্যান মারিস। আর নাম রলেও চলবে আপাতত। শোয়ার রাস্তা ক্লিয়ার। দীপ বলল, শালা মাদারবোর্ড তাহলে বিয়ে করবে না? ফাও ফাও টাইম পাস করছিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, না না, বিয়ে করবে না, ব্যাপারটা এমন নয়। ওশানের ওয়াইফকে ওশানের পছন্দ নয়। বিনয় বলল, তাহলে ওর বউ আমাকে দিয়ে দিক। আমার আবার মন ভাঙা মেয়ে ভালো লাগে। এরা ভালোবাসাহীনতা ভোগে, তাই কারো ভালোবাসা পাইলে উজাড় করে ভালোবাসে। দীর্ঘদিন এমন মাইয়া খুঁজতেছি। আমি ভাঙা মন জোড়া দিয়ে নেব। অলওয়েজ ফান করিস না মৃন্ময়। দীপ মৃন্ময়কে চাটি মেরে বলল, সিরিয়াস ব্যাপারে ফান করিস না? সারাহ, তাহলে কি ওশানের ছোঁয়ার গাড়ি বাড়ি দেখে মাথা ঠিক নেই? হ্যাঁ, এটাও একটা কারণ, কিন্তু ছোঁয়া এটা মেনে নিবে কিভাবে? কেন মেনে নিবে না? তন্ময়ের সাথে বিয়ে করাইয়া দিব। আমরা আছি না ওরে মানিয়ে নেওয়ার জন্য। এরই মাঝে ছোঁয়াও ভিজে নিয়ে একাকার হয়ে হাঁপাতে হাঁপাতে উপস্থিত হলো। আমার আর দীপের আলোচনা থামাতে মৃন্ময় বলল, সারাহ, ছোঁয়া এসেছে। তিনজনেই ছোঁয়ার দিকে তাকালাম। ছোঁয়া আমাদের তিনজনের দিকে একবার তাকিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রাগে কটমট করে বলল, আচ্ছা, এরে জুতা দিয়ে পিটাতে হয় না বল? এরে টেনে তো লাগে। আমি আগে ওকে জুতা দিয়ে দিব, তারপর ও মরবে। না মানে আমি রাগ করে বলছি যে তোর সাথে রিলেশন নেই আমার, আর ও সুইসাইড করবে? মানে কি ফাইজলামি পাইছে? আমার প্রেশার বাড়াইয়া দিছে। রিলেশন না হয় করি না, তাই বলে কি আমি ওরে ভালোবাসি না? ও আমার বেস্ট ফ্রেন্ড। ছোঁয়ার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বললাম, তুই বা না বলিস কেন? তুই জানিস না ও কত উইক তোর প্রতি? ও কেন উইক হবে? উইক আর বেস্ট ফ্রেন্ড, আমার এমন কোনো ফিল আসে না ওর প্রতি। আমার তো যদি 1 সেকেন্ডের জন্য তন্ময়ের প্রতি ফিল আসতো, তাহলে আমি ওশানকে ছেড়ে দিতাম সাথে সাথে। ওশানের প্রতি আমার যত অনুভূতি তা কাউকে বোঝাতে পারবো না। তাছাড়া তন্ময়কে তো কত মেয়ে ভালোবাসে, যে ওকে ভালোবাসে না কেন তার পিছে পড়ে আছে? প্রিন্সেস ডায়নার একটি উক্তি মনে পড়ে গেল ছোঁয়া। আমি যাকে ভালোবেসেছিলাম সে বাদে সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল। এই টাইপ কিছু একটা ছিল মেবি। দীপ বলল, তন্ময়ের কথা বাদ দে সারাহ, কোনো ভনিতা না করে ছোঁয়াকে ডিরেক্টলি বল ওশানের ব্যাপারটা। কি বলবে? তুই এত বোকা কেন ছোঁয়া? শুধু ওশানের মিষ্টি কথাই শুনে গেলি, ওর আড়ালের রূপটা টের পেলি না? টের পাবো? কি বলছিস সারাহ? ওশান ম্যারিড ছোঁয়া? ছোঁয়া হেসে বল, ওশান আমাকে বলেছে তুই আমাকে পরীক্ষা করতে এসব বলবি, আমি যে মন খারাপ না করি। দীপ বলল, বাহ, নাইস অভিনয়। ছোঁয়াকে আয়ত্তে রাখতে আগেই বলে রেখেছে, আমি যেন কষ্ট না পাই এই জন্য বলেছে। মৃন্ময় বলল, বাহ, ট্রু ল্যাপ। ওশানকে পাইলে পাবলিক প্লেসেই জুতা দিতাম। মৃন্ময়, ফান কর, বাট প্লিজ ওকে অসম্মান করিস না। তোর রুচি এত জঘন্য? এক পোলার বাপরে পছন্দ করলি? বেশি বেশি বলছিস এবার। আমি বললাম, ও ঠিকই বলেছে, আর আমরা কেউ ফান করছি না। ওশান ম্যারিড ছোঁয়া। সবাই মিলে কি পাইছিস তোরা? প্ল্যান করে ওশানের নামে বদনাম করে আমাকে তন্ময়ের ঘাড়ে ওঠাতে চাইছিস? আমি খেয়াল করলাম ছোঁয়ার শরীর কাঁপছে। ও মুখে যাই বলুক ভেতরে ভেতর টেনশন করছে। ভূমিকম্পের মতো ঘুরছে ছোঁয়ার চারপাশ, কিন্তু প্রকাশ করতে পারছে না। দীপ বলল, দেখ ছোঁয়া, তন্ময়ের সাবজেক্ট বাদ। আমি সত্য বলছি। সত্য? প্রুফ কি? প্রুফ দেখালে কি করবি? ওশানকে ছেড়ে দিতে পারবি, নাকি ওই লম্পটের সাথে থাকার সিদ্ধান্ত নিবি? প্রুফ দেখা প্লিজ, আমি আর নিতে পারছি না। প্রুফ দেখালে কি করবি? ওশানকে গালিগালাজ করবি? দেন, ওশান বিভিন্ন কারণ দেখাবে আর তুই ভালোবাসার জন্য মাফ করে দিবি। প্লিজ দীপ, আমি আর সহ্য করতে পারছি না। এমন কিছু হলে আমি ওশানকে জীবনের মতো শিক্ষা দিয়েই ছাড়বো।
আমি এই রকম প্রেমিক নয় যে অন্য কারো স্বামী কেড়ে নেব। অত্যন্ত তোরা আমাকে চিনিস। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সোয়ার চোখে মুখে কষ্ট, হৃদয় ভাঙার হাহাকার যন্ত্রণা, দুই ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথায় চেষ্টা করছে। দীপ আমাকে ইশারা দিয়ে বলল, সারাহ, প্রুফ দেখা।